যেখান থেকে আসছে সেখানে কন্ডিশনটা কেমন, অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে, সেখানে কি কি মেটালস রয়েছে, মিনারেলস রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে পারছি। তারপর ধরো বিভিন্ন জায়গায় প্রেশারের ডিফারেন্স হয়, যেমন ক্রাস্টে প্রেশার, উপরের লেয়ারের প্রেশার কম, সুপার ইনকামবেন্ট লোড বলে যেটাকে, এই লোডটা উপরের লেয়ারে কম, নিচের দিকে যত যাচ্ছে প্রেশার বাড়ছে, তার ফলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যেমন অ্যাস্থেনোস্ফিয়ার, যেটার টেম্পারেচার 2000 থেকে 3000 ডিগ্রিতে পৌঁছে যায়, সেইখানে সমস্ত কিছু গলিত অবস্থায় রয়েছে, মানে গলিত বলতে অর্ধতরল অবস্থা, সেমি মোল্টেন কন্ডিশন। আবার পড়ে গেলে পড়ে এতটা পড়ে টেম্পারেচার আরো বেশি, কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। হ্যাঁ, ইনার পড়ে কঠিন অবস্থায় রয়েছে। এটা কারণ কি? এত মানে 6000 ডিগ্রির কাছাকাছি, 5000 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার কিন্তু গলিত অবস্থায় থাকছে না, সলিড। আবার অ্যাস্থেনোস্ফিয়ারে কম টেম্পারেচার কিন্তু অর্ধতরল অবস্থায় থাকছে কেন? এর কারণ প্রেশারের তারতম্যের জন্য। তো চাপের জন্য অনেক কিছু ডিফারেন্স হয়। তো মোটামুটি আমরা এই জিনিসগুলোকে দেখব যে অ্যাস্থেনোস্ফিয়ারের টেম্পারেচার কত হয়, তারপর কোরের টেম্পারেচার কত হয়, ডেনসিটি কত হয়, একটু ডিটেলসে পয়েন্ট করে করে খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলোকে আন্ডারলাইন করে করে মনে রাখতে হবে। তো মনে রাখতে হবে কি, ডেপথ মনে রাখতে হবে, তারপর মনে রাখতে হবে ডেনসিটি, কোন লেয়ারের ডেনসিটি কত, তারপর কোন লেয়ারের টেম্পারেচার কত, এই জায়গাগুলো উল্লেখযোগ্য এখানে। আচ্ছা, আর কিভাবে জানতে পারি পৃথিবীর ইন্টেরিয়ার সম্পর্কে? পৃথিবীর উৎপত্তির কিছু থিওরিজ রয়েছে। এই থিওরিজগুলো ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু তোমাদেরকে এখান থেকে যেটা পড়তে হবে যে কোন থিওরির প্রবক্তা কে, কোন থিওরির প্রবক্তা কে। যেমন কান্টের থিওরি বা জেফ্রির থিওরি, হ্যাঁ, এবং কার থিওরিটার কি নাম রয়েছে। ওকে, প্রবাবলি এইটাও তোমরা 11-এর বইতে পাবে। তো থিওরিটার বিষয়ে ডিটেলস পড়ার দরকার নেই, সেটা জিজ্ঞেস করবে না, কিন্তু এই যে নেবুলার হাইপোথিসিস, হ্যাঁ, বা গ্যাসিয়াস হাইপোথিসিস বা বিগ ব্যাং থিওরি, এই থিওরিজগুলোর প্রবক্তাকে, তাদের নামগুলো। তাহলে কি করতে হবে? একটা লিস্ট বানাতে হবে যেখানে থিওরিজ অফ অরিজিন অফ আর্থ বলে, যেখানে কোন থিওরি আর তার প্রবক্তা কে, এই জিনিসগুলো। এটা মানে আমিও প্রোভাইড করব, কিন্তু তোমরাও বই পড়ার সাথে সাথে তোমরা টেক্সট বই পড়ো বেশি করে, টেক্সট বইয়ের মধ্যে এই জিনিসগুলোকে আন্ডারলাইন করবে বা নোট করবে। নিজে করলে কি হবে? তুমি পড়ছো, তোমার কনফিডেন্স বাড়বে, মনে থাকবে বেশি। অবশ্যই নোটসের মধ্যে সেগুলো থাকবে। আচ্ছা, টেম্পারেচার, ডেপথ, ডেনসিটি, আর কি করে জানতে পারছি? থিওরিজগুলোর থেকে। এই থিওরিজগুলো আমাদেরকে বলছে, এক একজন পৃথিবীর উৎপত্তির সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছে, কিন্তু মোটামুটি সমস্ত থিওরিতেই একটা জিনিস, একটা জায়গাতে একমত হয়েছে যে পৃথিবীর ওপরের ত্বকটা কঠিন অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ভেতরের অংশ এখনো অর্ধতরল অবস্থাতে রয়েছে। তো এর থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে এই অ্যাস্থেনোস্ফিয়ার এইগুলো পৃথিবীর ভেতরে অবস্থান করছে, সেটাকে ম্যাগমা চেম্বার বলা হচ্ছে ওখান থেকে। তারপর দেখবে বিভিন্ন জায়গার থেকে শিলার নমুনা কালেক্ট করে, রক স্যাম্পেল। এই রক স্যাম্পেল খুব বেশি গভীরতা থেকে কালেক্ট করা সম্ভব হয় না, তবে যখন সাবমেরিন করে, যখন অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এই রক স্যাম্পেল কালেক্ট করা শুরু হয়, দেখবে 1945-46 টাইমেই তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, এবং যতগুলো থিওরিজ এসছে, হ্যারি হেসের সি ফ্লোর স্প্রেডিং থিওরি বা প্লেট টেকটনিক থিওরি, এইগুলো 1960, 1965, 67, 68 এই সময়তে আসছে। তো এই যে ডেটগুলো আমি বলছি, ডেটগুলো মনে রাখতে হবে কবে কোন থিওরিটা এসছে। মনে রাখার উপায় হচ্ছে এই লজিকগুলোকে মনে রাখা, যে কেন ওই সময় এত বাড়বাড়ন্ত, এত থিওরিজ নিয়ে মানুষ মানে এত তৎপরতা দেখাচ্ছে। এর একটা কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা অনেক কিছু ইউজ করেছি যন্ত্রপাতি, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সাবমেরিন ইউজ হয়েছিল। এই সাবমেরিন থেকে
সমুদ্রের মাঝখান থেকে রক স্যাম্পেল কালেক্ট করা গেছিল। এইবার সেগুলো নিয়ে রিসার্চ করে জানা যাচ্ছে যে সমুদ্রের যত মধ্যিখানে আসছে তত রক্সের বয়স বেশি হচ্ছে, সমুদ্রের যত রক্সের বয়স কম হচ্ছে, মধ্যিখানে ইয়াং রক্স গুলো, আর যত ধারের দিকে চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে রক্সের। তার মানে কি, সমুদ্রের তলদেশ আস্তে আস্তে মাঝখান থেকে সাইডের দিকে স্প্রেড করছে, বিস্তার লাভ করছে, এখান থেকে সি ফ্লো স্প্রেডিং এর জন্য। আবার এই সময় আরো একটা থিওরি, তোমরা এটা অন্য চ্যাপ্টারের কথা, আরো একটা থিওরির উদ্ভব দেখতে পাবে, জেট স্ট্রিম থিওরি। এই জেট স্ট্রিম থিওরি, জেট স্ট্রিম সম্পর্কেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই জানা যায়। কেন? কারণ এই সময় জাপান থেকে আমেরিকার থেকে জাপানের দিকে জেট প্লেন গুলো যাচ্ছে। এবার আমেরিকা হচ্ছে তোমার পূর্ব দিকে আর জাপানটা পশ্চিম দিকে, আর জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তো আমেরিকা থেকে যখন জাপানে যাচ্ছে প্লেনগুলো, জেট প্লেনগুলো বম্ব ফেলতে, তখন দেখছে যে একটা প্রচন্ড গতিবেগ সম্পন্ন বাতাস জেট প্লেনগুলোকে ওড়ার পথে বাধা সৃষ্টি করছে। তখন এরা পরে রিসার্চ শুরু করেও জানতে পারলো যে এরকম একটা উইন্ড রয়েছে যেটাকে জেট স্ট্রিম বলা হয়, নাম দিল, এবং তার আমাদের জলবায়ুর উপর তার কি প্রভাব সেটা নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। দেখা গেল ইন্ডিয়ার যে মনসুন সেটা কন্ট্রোলেও জেট স্ট্রিমের ভূমিকা রয়েছে। এবং 1951 সালে একটা থিওরি, এখন 51 নয় 52-তে, 51-তে এসেছিল আইটিসি জেট থিওরি, 52-তে জেট স্ট্রিম থিওরি চলে আসলো, যেটার প্রবক্তা হচ্ছে পি কোটেশ্বরম। তো এগুলো সব লজিক্যাল জিনিস, মুখস্থ করার থেকে এই বিষয়গুলোকে জানলে আমাদের পড়াটা আরো সোজা হবে। ঠিক আছে? তো শুধু মুখস্থ নয়, জিনিসটাকে আত্মস্থ করা কনসেপ্ট গুলোকে, কারণ তোমরা যখন পড়াবে তখন কিন্তু বাচ্চাদেরকে বোঝানোর জন্য এই লজিক্যালি জিনিসগুলোকে বুঝতে হবে, নিজেকেই আগে লজিক্যালি বুঝতে হবে। ওকে, আচ্ছা, আর কিভাবে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে পারি? এইখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কনসেপ্ট যেগুলো থেকে কোশ্চেনও আসে, সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভস। এই সিসমিক ওয়েভস সম্পর্কে আমরা আর্থকোয়েক পড়ার সময়ও জানবো। আবার পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে জানার একটা উৎস হচ্ছে সিসমিক ওয়েভস। এই ওয়েভস গুলো কত ভাগে ভাগ করা যায়? মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বডি ওয়েভ আর একটাকে বলে সারফেস ওয়েভ। এবার প্রশ্ন হচ্ছে বডি ওয়েভ কোনগুলো, কেন বলে বডি ওয়েভ? তো বডি ওয়েভ যেটা পৃথিবীর ভেতরে কাজ করে, বডির ভেতরে থাকে, সেটাকে বডি ওয়েভ বলে। এটা দু রকমের হয়, একটা হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ, মানে প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। ওকে, এইখানে পড়তে হবে পি ওয়েভের গতিবেগ কত। পি ওয়েভের গতিবেগ মোটামুটি 8 থেকে 14 কিলোমিটার প্রতি সেকেন্ডে হয়। ওকে, এটার গতিবেগ সব থেকে বেশি, মানে ভেলোসিটি পি ওয়েভের সব থেকে বেশি। আর এস ওয়েভের গতিবেগ হচ্ছে 4 থেকে 8 কিলোমিটার প্রতি সেকেন্ডে হয়। এর গতিবেগ সেকেন্ড, দ্বিতীয় সমস্ত ওয়েভস গুলোর মধ্যে। তো দুটো ওয়েভই ইম্পর্টেন্ট, কোনটা অনুপ্রস্থ কোনটা অনুর দৈর্ঘ্য সেই জায়গাগুলো খুব সূক্ষ্ম, এবং এই হচ্ছে সেই সমস্ত জায়গা যেখান থেকে প্রশ্ন হবে। তো একটাকে লঙ্গিচুডিনাল বলে, পি ওয়েভটাকে বলে লঙ্গিচুডিনাল ওয়েভ, আর এস ওয়েভটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ, মানে অনুর দৈর্ঘ্য আর অনুপ্রস্থ। কিসের সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো কোনটা কি ওয়েভ, সেইগুলো দেখতে হবে। গতিবেগ মনে রাখতে হবে, ঘন্টায় কত, সেকেন্ডে কত। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা কোন মাধ্যম দিয়ে চলাচল করে। তো এটা খুব কমন, আমরা জানি যে পি ওয়েভ কঠিন এবং তরল দুটো মাধ্যমেই চলাচল করতে পারে, কিন্তু এস ওয়েভ শুধুমাত্র কঠিন মাধ্যমে চলে। তাহলে এরা কিভাবে হেল্প করছে জানতে? দেখতে পাচ্ছি যেখানে আউটার কোর রয়েছে, আউটার কোরটা আমরা জানি সেমি মোল্টেন, আউটার কোরটা সেমি মোল্টেন। তাহলে কোথাও একটা আর্থকোয়েক হলো, সেখান থেকে পি ওয়েভ, এস ওয়েভ এগুলো সব বেরোচ্ছে। দেখা যাচ্ছে পি ওয়েভটা এই কোরের ভেতর থেকে পাস করে
এর একটু ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, কারণ মাধ্যম পাল্টালে যে কোনো তরঙ্গ তার দিশা পাল্টায়। তো পি ওয়েভ তবুও কেন্দ্র হয়ে যায়, কিন্তু এস ওয়েভ যেতে পারে না। এস ওয়েভ কেন্দ্রের বাইরে দেখতে পাওয়া যায়, কিন্তু ভেতর থেকে এস ওয়েভ পাস করে না। এইখান থেকে আমরা ক্লিয়ার একটা আইডিয়া পাই যে পৃথিবীর কেন্দ্রে কিছুটা অংশ অর্ধতরল অবস্থায় আছে। বোঝা গেল? তাহলে আমরা কি কি জানলাম? বডি ওয়েভ দু রকমের হয়, পি ওয়েভ, এস ওয়েভ। এদের বৈশিষ্ট্য কি, এদের গতিবেগ কত, লংগিটিউডিনাল কোনটা, ট্রান্সভার্স কোনটা। এরকমই সারফেস ওয়েভও আছে। সারফেস ওয়েভ মানে যেটা সারফেসে কাজ করে, পৃথিবীর পৃষ্ঠে কাজ করে। এটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে লাভ ওয়েভ বলে আর একটাকে রেলিগ ওয়েভ বলে। ঠিক আছে? তো মোটামুটি এই যে ওয়েভগুলো, এইগুলোর গতিবেগ 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ডে হয়। তো এই ভ্যালুসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই সারফেস ওয়েভটার ভেলোসিটি সব থেকে কম হলেও ক্ষয়ক্ষতি সব থেকে বেশি এটাই করে। তো সেটা পড়তে হবে। এবং আমরা জানি যে এই ওয়েভগুলোর দ্বারা আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের সম্পর্কে জানতে পারছি। তাহলে এটা একটা উৎস পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার। ওকে, আর কি উৎস আছে? আর একটা এখানে অ্যাড করতে পারবে, সেটা হচ্ছে উল্কাপাত। এবার প্রশ্ন হচ্ছে, উল্কাপাত থেকে আমরা কি করে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে পারি? এই যে উল্কা যেগুলো বাইরের থেকে আসছে, সেইগুলোর গঠন কেমন সেটাকে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ বার করি, তাহলে আমাদেরকে বলে দেবে যে উল্কার তৈরি কিভাবে হয়েছিল, তার ধ্বংস কিভাবে হয়েছে, তার মধ্যে কি মিনারেলস রয়েছে। সেটার থেকে পৃথিবীটাও তো মহাকাশেরই একটা অংশ। তো পৃথিবীর ভেতরের কন্ডিশন কি, সেটা কি দ্বারা গঠিত, হ্যাঁ, তো সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আইডিয়া তৈরি করি। ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আমাদের কি একবারও এই চ্যাপ্টার্সগুলো মানে মোটামুটি রিকভার করা হয়েছে? চোখ বুলিয়েছো? আমি একটু জানতে চাই, কেউ কোনো বই কি ফলো করছো? 11 মানে মোদকের বইটা আছে, মোদকের বইগুলো তো সেগুলো ফলো করছি আর কি। হ্যাঁ, খুব ভালো। মানে যে কোনো সাবিন্দর সিং আছে তো, মানে আগে থেকে সাবিন্দর সিং আছে। এবার সাবিন্দর সিং পড়ার সময় কতটা হবে সেটা আমার, হ্যাঁ সেটাই, ওই মোদকের বইটা থেকে বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 11-12 আমি বলে দেবো যে মানে ধরো কোন চ্যাপ্টারটা কোথার থেকে খুব ভালো পাবে সেই হিসাবেই পড়তে হবে। আর 11-12 এর বই খুব কুইকলি কোনো কিছু রিভিশন করার জন্য ঠিকঠাক, কারণ ওখানে অ্যাডেকুয়েট ডেটাও থাকে আর খুব কমের মধ্যে ডিসকাশন করা থাকে। সাবিন্দর সিং পড়ার মতন টাইম এখন যারা নোটস তৈরি করে রেখেছে সাবিন্দর সিং থেকে, তারা এখন রিভিশন করতে পারে সাবিন্দর সিং এ, কিন্তু অত ডিটেলসে করার সময় হয়। হ্যাঁ স্যার, বইগুলো একটু বলে দিলে ভালো হয়। দেখো, মার্কেটে প্রচুর বই এসছে। এসএলএসটির যেই নাম হয়েছে, মানে বাতাসে গন্ধ ছড়িয়েছে, আর এদিকে বই প্রিন্ট করা শুরু হয়েছে। খুব কমন একটা বই যেটা সবাই পড়ে এবং সবার কাছেই আছে, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের এসএলএসটি। এই বইটা এতদিন আউট অফ প্রিন্ট হয়ে গেছিলো, এত বিক্রি হয়েছে, আবার এখন মার্কেটে চলে এসছে। কার্তিক চন্দ্র মণ্ডল ফলো করতে পারো, কারণ এর মধ্যে ডিটেলস ইনফরমেশনও আছে, প্লাস প্রচুর কোশ্চেন অ্যাড করেছে। কেন কোশ্চেন অ্যাড করেছে? মানে ওরা নেটের কোশ্চেন, সেটের কোশ্চেন, প্লাস এমনি প্র্যাকটিস কোশ্চেন্স, এগুলো অ্যাড করেছে। ভালো বই, মানে একটা বেসিক বই রাখার জন্য খুব ভালো। এছাড়া একটু ডিটেলসে পড়ার জন্য মানে কোশ্চেনও আছে এবং নোটস আকারে দেওয়াও আছে, তার জন্য শ্যামল সর্দার একটা বই এসছে, সেটাও খুব ভালো। শ্যামল সর্দারের সেটা ভালো। তারপরে তোমার মন্ডল ঘোষের ভূগোলিকা আছে, ওটাও একটু ডিটেলস, ওটাতে আবার এমসিকিউ পাবে না, ডিটেলস রয়েছে। হ্যাঁ, এমসিকিউ বোধহয় নেই, ওটাতে দেয়নি, তো ডিটেলস আলোচনা করা আছে। যদি ডিটেলসে পড়তে চাও তাহলে সেটাও ফলো করতে পারো। তবে আমার মতে বেস্ট হচ্ছে এই কার্তিক চন্দ্র মণ্ডল বা শ্যামল সর্দার, এই দুটোর মধ্যে কোনো একটা। নোটস আমিও প্রোভাইড করব,
ডিটেলস নোট থাকবে। আর কোশ্চেন আনসার আমরা ক্লাসে আলোচনার পরে ডিসকাস করবো, বা এক একটা চ্যাপ্টার শেষ করে সেই চ্যাপ্টারের ওপর অনেকগুলো কোশ্চেন আনসার একসাথে একটা ক্লাসে ডিসকাস করে নেবো। কিন্তু একটা চ্যাপ্টারে খুব বেশি সময় যে দিতে পারবো তা নয়, মানে একটা চ্যাপ্টার নিয়ে 1 মাস ক্লাস চালানো সম্ভব নয়, এক একটা টপিক ডিটেলসে ধরে ধরে পড়ানো সম্ভব নয়, তাহলে সিলেবাস শেষ হবে না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে প্রবলেম। তো আমি 2 করে 3টে করে চ্যাপ্টার বলে দেবো যে কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে তোমরা পড়বে, একটু সাথে সাথে লিখবে। 11-12 বই থেকেই পড়ো, তার সাথে লিখতে থাকো বলতে জাস্ট বা আমি যে নোটসগুলো পাঠাচ্ছি সেখান থেকেও পড়ে আন্ডারলাইন করতে, প্রিন্ট আউট নিয়ে নিলে আন্ডারলাইন করে নিলে, তাহলে আর লেখার দরকার নেই। তো ওই জায়গাগুলো মুখস্থ করলেই হবে। একটা ছোট খাতার মধ্যে শুধু পয়েন্টসগুলো নোট ডাউন করলে কি হবে, বা কার্তিক চন্দ্র মণ্ডলের এরকম ছোট ছোট পয়েন্ট করে করেই লেখা আছে, ওইগুলো আন্ডারলাইন করে করে পড়লে কি হবে, পরীক্ষার আগে যখন রিভিশনটা করবে তখন খুব হেল্প হবে। মানে এই জায়গাগুলো তোমার মনে হবে যে আমি এই জায়গাগুলো পড়ে গেছি, একবার চোখ বুলিয়ে চলে যাই। তো সেকেন্ড টাইম যখন রিভিশন করবে দেখবে অনেক ডেটা মাথার মধ্যে আছে, থার্ড টাইম ফোর্থ টাইমে গিয়ে রিভিশন করলে তখন বুঝে যাবে যে মানে তোমার ব্রেন নিয়ে নেবে যে এগুলো আমার পড়া হয়ে গেছে। তো আমি এই জন্য বলছি রিভিশন করবে অ্যাটলিস্ট 3বার পুরো সবকটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 3বার রিভিশন করতে হবে, ফুল রিভিশন। কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটা বলছেন ওটা কি এসএলএসটি এর জন্যই একটা বই বেরিয়েছে, সেই বইটা? হ্যাঁ, এসএলএসটির বইটা। ঠিক আছে। কার্তিক চন্দ্র মণ্ডলের অনেক বই আছে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ওয়ার্ল্ড, সেগুলো নয়, এসএলএসটির একটা বই আছে। ওকে, এছাড়া তোমরা শ্যামল সর্দারের বইটাও দেখতে পারো, সেটাতেও সমস্ত চ্যাপ্টার লেখা আছে এবং তার সম্পর্কে কোশ্চেন আনসার লাস্টে দেওয়া আছে, সেটাও খুব কার্যকরী বই। এই দুটো বই আপাতত আমি মানে রেকমেন্ড করছি। এছাড়া প্রচুর বই এসছে, মানে শুধু জিওগ্রাফির ওপরই 10-15টা পাবলিকেশনের বই চলে এসছে, তপতি পাবলিকেশন, তারপর পারুল, এই মানে এত বই, কিন্তু কনফিউজ হয়ে যাবে, খুব দরকার নেই। ওকে, এইবার চলে আসি এই যে লেয়ার্সগুলো, আমি সোর্সগুলো নিয়ে ডিসকাস করে দিলাম। সোর্সের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সিসমিক ওয়েভসগুলো।